প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিজুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আজকে আমি গণিত বিষয়ের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের কণিক সম্পর্কে আলোচনা করব। তোমরা অবগত আছো যে আমি শুরুতেই এই ৬ষ্ঠ অধ্যায়ের কণিকের পরাবৃত্ত সম্পর্কে 2টি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে 6.2 দ্যাট ইজ উপবৃত্ত সম্পর্কে আলোচনা করব। তাহলে আসি উপবৃত্তে। গত ক্লাসে আমি কণিক সম্পর্কে মোটামুটি ধারণা দিয়েছিলাম। কণিক অংশের 3টি পার্ট ছিল। একটা হলো পরাবৃত্ত, দ্বিতীয়টা হলো উপবৃত্ত, তৃতীয়টা হলো অধিবৃত্ত। তাহলে কণিকের সংজ্ঞায় আগে আসি, তারপরে আমি উপবৃত্ত পড়াবো। কণিক বলতে কি বুঝি? কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, দ্যাট ইজ একটি স্থির বিন্দু থেকে একটি চলমান বিন্দুর দূরত্ব, একটি স্থির বিন্দু হতে একটি চলমান বিন্দুর দূরত্ব, এবং ওই সমতলে ওই চলমান বিন্দু হতে একটি নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে এই শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে আমরা কণিক বলি। তাহলে সংজ্ঞাটা হলো, আমার যদি স্থিরবিন্দু এস হয়, স্থিরবিন্দু আমি ধরে নিলাম এস, এবং চলমান বিন্দু বা সঞ্চার পথের বিন্দু যদি পি হয়, পি এক্স হয় ধরলাম সঞ্চার পথের বিন্দু, তাহলে এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব, এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হলো এসপি, এবং ওই সমতলে, একই সমতলে ওই চলমান বিন্দু হতে একটি নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব দূরত্ব, তাহলে নির্দিষ্ট সরল রেখা যদি এম জেড হয়, এম জেড, নির্দিষ্ট সরল রেখা আমি ধরে নিলাম এম জেড, তাহলে পি থেকে এম জেডের উপর লম্ব দূরত্ব ধরে নিলাম পি এম। তাহলে আমার সংজ্ঞায় কি দাঁড়ায়? তাহলে আমার সংজ্ঞায় দাঁড়ায় এস পি বাই পি এম সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধ্রুবক এই, তাহলে আমার সঞ্চার পথের সেট কি হলো? সেট হলো এক্স ওয়াই সাজ দ্যাট এসপি বাই পি এম সমান ই ধ্রুবক। তাহলে এই সেটকে, মানে চলমান বিন্দুর এই সেটকে কণিক বলা হয়। তাহলে এই ধ্রুবকের বিভিন্ন মানের জন্য কণিকের আকৃতি বিভিন্ন হয়। আমরা গত ক্লাসে পরাবৃত্ত সম্পর্কে আলোচনা করেছিলাম।
ই একটা কন্ডিশন ছিল ই সমান যদি 1 হয়, ই সমান 1 মানে এসপি ইকুয়াল টু পি এম, এই শর্তটা হলো পরাবৃত্তের প্যারাবোলার শর্ত। দ্বিতীয় শর্ত হবে ই ধ্রুবক যদি 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোট হয় বা এসপি লেস দেন পিএম হয়, তাহলে এই সঞ্চারপথকে আমরা কি বলবো? উপবৃত্ত, দ্যাট ইজ ইলিপস। আরেকটা কন্ডিশন হলো ই গ্রেটার দেন যদি 1 হয়, ই গ্রেটার দেন 1, দ্যাট ইজ এসপি গ্রেটার দেন পিএম। তাহলে এই শর্তকে আমরা বলবো, এই শর্তের জন্য আমার ই গ্রেটার দেন 1 এ শর্তের জন্য আমার সঞ্চারপথটি হবে অধিবৃত্ত, হাইপারবোলা। আজকে যেহেতু আমি পরাবৃত্ত পড়াচ্ছি, তাহলে আমার ধ্রুবকের মান 0-র চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোট হবে। তাহলে এই শর্তের জন্য আমার এই সঞ্চারপথের সেট হবে উপবৃত্ত। তাহলে আসি, উপবৃত্তের প্রমিত সমীকরণ আমরা নির্ণয় করব। উপবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো, স্থানাঙ্কের অক্ষরেখার সাপেক্ষে, স্থানাঙ্কের সাপেক্ষে মানে অক্ষের সাপেক্ষে পরাবৃত্তের সমীকরণ হয় 4টি। একটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আরেকটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, আরেকটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আরেকটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। তাহলে কণিক গেল। এখন আমি পরাবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করব। সময় বাঁচানোর সুবিধাতে আমি এই চিত্রগুলো আগে এঁকে নিয়েছি। এখন আমি এগুলা বুঝিয়ে দিচ্ছি আমি সমীকরণ কিভাবে নির্ণয় করব। দড়ি পরাবৃত্তের উপকেন্দ্র, দড়ি পরাবৃত্তের উপকেন্দ্র হলো এস, পরাবৃত্তের উপকেন্দ্র হলো এস, আর এই নিয়ামক রেখা হলো এম জেড। পরাবৃত্তের উপকেন্দ্র এস, নিয়ামক রেখা এম জেড। আমি বলতেছি চিত্র আমি কিভাবে এঁকেছি এই বিষয় সম্পর্কে। পরাবৃত্তের উপকেন্দ্র এস, নিয়ামক রেখা এম জেড। এস থেকে এম জেডের উপর এস জেড লম্ব অঙ্কন করি। এস থেকে এম জেডের উপর এস জেড লম্ব অঙ্কন করি এবং জেড এসকে বর্ধিত করি। বর্ধিত করলে উপবৃত্তটিকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে, উপবৃত্তটিকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এ ড্যাশ হলো উপবৃত্তের বৃহদাক্ষ বা মেজর এক্সিস। এ ড্যাশ হলো বৃহদাক্ষ বা মেজর এক্সিস। তাহলে বি ড্যাশ কি হবে? বি ড্যাশ হবে ক্ষুদ্রাক্ষ, আর সি বিন্দুটি হবে উপবৃত্তটির কেন্দ্র। সি বিন্দুটি হবে উপবৃত্তটির কেন্দ্র। আমি আবার বলছি, দড়ি উপবৃত্তের উপকেন্দ্র এস, নিয়ামক রেখা এম জেড। এস থেকে এম জেডের উপর এস জেড লম্ব অঙ্কন করি এবং বর্ধিত করি। বর্ধিত করলে উপবৃত্তটিকে এই বিন্দু হলো এ আর এই বিন্দু হলো এ ড্যাশ। উপবৃত্তটিকে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে, এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। তাহলে এ ড্যাশ কে আমরা বলবো বৃহদাক্ষ বা মেজর এক্সিস, আর বি ড্যাশ হলো ক্ষুদ্রাক্ষ, যেখানে সি হলো উপবৃত্তটির কেন্দ্র। এখন আমি উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমি কি লিখতে পারি? এস এ বাই এজেড। এস এ বাই এজেড সমান কি ই। কেন?
আমার সঞ্চার পথের বিন্দু যদি এ হয় তাহলে স্থির বিন্দু হবে এস। এস থেকে এ এর দূরত্ব এবং এই চলমান বিন্দু আমি যদি এ ধরি তাহলে এ থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব হবে এ জেড। তাহলে আমি সংজ্ঞা অনুসারে লিখতে পারি, কি লিখতে পারি, এস এ বাই এ জেড। এস এ বাই এ জেড সমান হলো ই, ধ্রুবক ই। তারপরে এস এ সমান ই ইন্টু এ জেড। আচ্ছা, এই এস এ বাই এ জেড সমান ই আমি এইভাবেও তো লিখতে পারি, এস এ ড্যাশ বাই এ ড্যাশ জেড। তাহলে আরেকটা লিখতে পারি সংজ্ঞা অনুসারে, এস এ ড্যাশ বাই এ ড্যাশ এ ড্যাশ জেড সমান ই। তারপরে আমি কি লিখব, আমার এই জায়গায় মূল উদ্দেশ্য হলো এইটুকুর দূরত্ব বের করব আর সি থেকে জেড এর দূরত্ব বের করব, সি থেকে জেড এর দূরত্ব। এর আগে আমি একটা অংশ বলে নিই, একটা জিনিস বিষয় বলে নিই, এ ড্যাশ সমান যদি আমি 2a ধরি, এ ড্যাশ সমান যদি আমি 2a ধরি, তাহলে যেহেতু সি কেন্দ্র, সি এ সমান সি এ ড্যাশ সমান হবে এ। এটা আমার লাগবে, সি এ ইকুয়াল টু সি এ ড্যাশ সমান এ আমি ধরে নিলাম। তাহলে এস এ সমান লিখতে পারি সি এ মাইনাস সি এস। তাহলে এস এ সমান লিখতে পারি সি এ মাইনাস সি এস ই। এ জেড সমান লিখতে পারি, এ জেড সমান লিখতে পারি সি জেড মাইনাস সি এ, সি জেড মাইনাস সি এ। তাহলে সি এ সমান এ মাইনাস সি এস ইকুয়ালস এ ই সি জেড মাইনাস এ। আমি ইকুয়েশন নং 1 দিলাম। আর এই জায়গা থেকে আমি কি আসে, এস এ ড্যাশ সমান ই ইন্টু এ ড্যাশ জেড। তাহলে এস এ ড্যাশ সমান লিখতে পারি এস এ ড্যাশ, এই যে এস এ ড্যাশ সমান লিখতে পারি সি এ ড্যাশ প্লাস সি এস, সি এ ড্যাশ প্লাস সি এস সমান ই এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড সমান লিখতে পারি সি এ ড্যাশ প্লাস সি জেড, সি এ ড্যাশ প্লাস সি জেড। সি এ ড্যাশ সমান হলো এ প্লাস সি এস ই, সি এ ড্যাশ হলো এ প্লাস সি জেড। আমি যদি 2 নং ইকুয়েশন দিই তাহলে কি আসে, এখন আমি 1 নং ও 2 নং সমীকরণ যদি আমি যোগ করি, 1 প্লাস 2 ইমপ্লাইজ 1 আর 2 যদি যোগ করি তাহলে সিএস কাটা এইদিকে হবে 2a, আর এই পাশে কি হবে, এ ক্যান্সেল, সিজেড, তার মানে 2e সি জেড। তাহলে আমার সি জেড ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ বাই ই, সি জেড সমান দাঁড়াচ্ছে এ বাই ই। যেহেতু উপবৃত্তের উপকেন্দ্র 2টি হয়, প্রত্যেকটা দুটি করে, তাহলে এস যদি উপকেন্দ্র হয় তাহলে এস ড্যাশও উপকেন্দ্র। তাহলে আমি এইভাবে যদি আমি না ধরে আমি যদি ওই পাশে ধরতাম তাহলে আমার সি জেড ড্যাশ আসতো। অনুরূপভাবে আমি কি লিখতে পারি, সি জেড ড্যাশ সমান হো এ বাই ই, সি জেড ড্যাশ সমান হো এ বাই ই। এই তারপরে আমি যদি 2 নং থেকে 1 নং বিয়োগ দিই তাহলে কি দাঁড়ায়,
2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 যদি হয় তাহলে এ ক্যান্সেল, 2CS, এই পাশে হবে 2CS, আর এই পাশে হবে কি CZ ক্যান্সেল, 2AE, 2AE, তাহলে আমার CS হলো AE। অনুরূপভাবে CS' কত হবে? CS' হবে AE। এই প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এই কণিক অনেকটা সহজ বিষয়, যেহেতু জ্যামিতির অংশ অনেকটাই সহজ। যদি তোমার এই গ্রাফটা ঠিক করে বুঝতে পারো তাহলেই সহজ হবে, অন্যথায় খুবই জটিল লাগবে। তাহলে CZ হলো কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, মানে কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর দূরত্ব হবে A/E। আর CS হলো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্র S' হলো উপকেন্দ্রদ্বয়, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব অথবা কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব হলো CS। তাহলে আমি পেলাম CZ = A/E, CS = AE এই পাশে। আর যদি ওই পাশে চিন্তা করি, আমি যদি এদিকে চিন্তা করি তাহলে CZ' A/E, CS' AE। এখন আসি কণিকের, আমি যদি কণিকের উপবৃত্তের বৃহদাক্ষ যদি X অক্ষ বিবেচনা করি এবং ক্ষুদ্রাক্ষ যদি Y অক্ষ বিবেচনা করি, তাহলে কণিকের কেন্দ্র C কি হয়? মূলবিন্দুতে অবস্থিত হয়। তাহলে P, কণিকের উপরস্থ একটি বিন্দু যদি PXY হয়, তাহলে P থেকে বৃহদাক্ষের উপর লম্ব অঙ্কন করি PN। P থেকে কণিকের উপরস্থ একটি বিন্দু, সঞ্চারপথের বিন্দু ধরলাম PXY, P থেকে লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্বটা হলো PN। এখন আমি যদি সঞ্চারপথের সংজ্ঞায় আসি, তাহলে আমি লিখব কি, এই যে, আচ্ছা, এই CS সমান কত পেলাম? এই, তাহলে S এর স্থানাঙ্ক কত হবে? S এর স্থানাঙ্ক হবে -AE0, যেহেতু আমার বৃহদাক্ষ X অক্ষের উপর অবস্থিত। তাহলে যেহেতু এই জায়গা থেকে C থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব হলো এই, যেহেতু নেগেটিভ সাইডে, আর এই কেন্দ্র যদি মূল বিন্দু হয়, তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্ক হবে -AE0। তাহলে S' এর স্থানাঙ্ক হবে +AE0, S' এর স্থানাঙ্ক হবে +AE0। আচ্ছা, তাহলে সঞ্চারপথের বিন্দু যদি PXY নেয়, তাহলে আমি সংজ্ঞা অনুসারে কি জানি? SP/PM সমান E। তাহলে SP আমি বের করতে পারবো, যেহেতু S এর স্থানাঙ্ক আছে, P এর স্থানাঙ্ক আছে, আর PM সমান লিখতে পারি ZN। আগে PM বের করে নেই, PM সমান লিখতে পারি ZN, আর ZN সমান লিখতে পারি CZ প্লাস CN। তার মানে CZ হলো A/E, CN কত? যেহেতু মূল বিন্দু, তাহলে বুঝ এই জায়গা থেকে এইটুকু হলো X। তাহলে আমার X প্লাস A/E হলো PM। এবং SP সমান হবে দূরত্ব নির্ণয়ের সূত্র, SP হবে √X প্লাস
এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, তার মানে রুট ওভার এক্স প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তাহলে আমি সংজ্ঞা অনুসারে জানি সংজ্ঞা অনুসারে এসপি বাই পি এম সমান ই, বা এসপি ইকুয়াল টু ই ইন্টু পি এম। আমি যদি বর্গ করে নেই তাহলে এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ার। তাহলে এসপি এর মান বসিয়ে দিই। তাহলে এসপি স্কোয়ার মানে এই দাঁড়াচ্ছে এক্স প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ার হলো এক্স প্লাস এ বাই ই হোল স্কোয়ার। তাহলে আমি সরল করি, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ই স্কোয়ার হলে ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2aex প্লাস এ স্কোয়ার বর্গ করে স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম। তাহলে বাদ দিতে পারি। আমি যদি এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস, আমি এ স্কোয়ার যদি এই পাশে নিই তাহলে আমি যদি এ স্কোয়ার কমন নেই 1 মাইনাস স্কোয়ার। আমি যদি উভয় পক্ষকে এই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 1। এই তাহলে আমার সমীকরণটি আসছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আসি যদি এই সমীকরণে এক্স ইকুয়াল টু 0 ধরি তাহলে এই সমীকরণে এক্স ইকুয়াল টু আমি যদি 0 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার। সুতরাং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার। আমার এক্স ইকুয়াল টু যদি আমি 0 ধরি তাহলে এই মান আসছে। তার মানে এক্স ইকুয়াল টু 0 আমার কি ওয়াই অক্ষের উপরস্থ বিন্দু, তাহলে এক্স ওয়াই এর মান হলো একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে এখান থেকে এইটুকুর দূরত্ব এখান থেকে এইটুকুর দূরত্ব কি পরস্পর সমান। তাহলে সিবি ড্যাশ পরস্পর সমান, এখান থেকে আমি স্পষ্টত বুঝতে পারতেছি। তাহলে সিবি ইকুয়াল টু সিবি ড্যাশ সমান যদি আমি এ ধরি, সিবি ড্যাশ সমান যদি আমি বি ধরি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে এই যে সিবি ড্যাশ সমান কি ধরবো বি, তার মানে এই জায়গায় বি, তার মানে এখানে বি, তাহলে হলে বি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। আরেকটা জিনিস বলে নেই, ওয়াই সমান প্লাস মাইনাস এ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার,
এই মানটি বাস্তব হবে, যেহেতু আমার এখানে ই এর মান 0-র চাইতে বড়, 1-এর চাইতে ছোটো, তাহলে এই শর্তের জন্য আমার ওয়াই এর মান কি বাস্তব। এই জন্যই সিবি ড্যাশ সমান আমি ধরলাম বি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এই অংশটি আমার মনে রাখতে হবে, কারণ এইখান থেকে আমি উৎকেন্দ্রিকতা বের করতে পারবো, মানে ধ্রুবকের মান বের করতে পারবো। উৎকেন্দ্রিকতা তোমরা অবশ্যই অবগত আছো, উৎকেন্দ্রিকতাটা কি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে আমার সমীকরণটি কী দাঁড়ায়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটি হলো উপবৃত্তের প্রমিত সমীকরণ। আরেকটা জিনিস আমি বলি, এই যে চিত্র, এই চিত্রর এ ড্যাশ হলো বৃহদাক্ষ। এই এ ড্যাশ যদি বড় অক্ষ হয় বা মেজর এক্সিস হয়, তাহলে বি ড্যাশ অবশ্যই ক্ষুদ্রাক্ষ। তাহলে আমি এই চিত্র থেকে আমি এ থেকে এই এ ড্যাশ পর্যন্ত দূরত্ব 2a, তাহলে বি থেকে বি ড্যাশ পর্যন্ত দূরত্ব কত হবে? 2b। তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো 2b। বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো 2b। আচ্ছা, তাহলে এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটি একটি উপবৃত্তের সমীকরণ যেখানে এ গ্রেটার দেন বি। বৃহদাক্ষ যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে এ গ্রেটার দেন বি। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে উপবৃত্তের সমীকরণ হয় দুইটা। এ গ্রেটার দেন বি হলে একটা হবে এক্স অক্ষ বরাবর বৃহদাক্ষ হবে, আর এ লেস দেন বি হলে বৃহদাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর, যেমন এই চিত্র 1, চিত্র 2-এ আঁকা। আচ্ছা, আমি চিত্র 1 নিয়ে আলোচনা করি, চিত্র বি এমনিতে তোমরা পারবা। এখন আমি আসি এই সমীকরণের লেখচিত্র অঙ্কন নিয়ে কিছু আলোচনা করব। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এই সমীকরণে এক্স ইকুয়াল টু যদি 0 ধরি, এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু হয় প্লাস মাইনাস, এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস বি। তার মানে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু হয় প্লাস মাইনাস বি। তার মানে উপবৃত্তটি ওয়াই অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। একটা হলো b0 আর একটা হলো 0b আর একটা হলো 0 মাইনাস বি। আচ্ছা, ওয়াই সমান যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে ওয়াই সমান 0 হলে এক্স অক্ষকে উপবৃত্তটি দুইটি বিন্দুতে ছেদ করে। আমি এইভাবেও বলতে পারি, এই এক্স সমান প্লাস মাইনাস এ, ওয়াই সমান প্লাস মাইনাস বি, এই রেখাগুলো যদি আমি আঁকি তাহলে আমার একটা কি আয়তক্ষেত্র হবে। তার মানে এই উপবৃত্তটির লেখচিত্র এই রেখাগুলি দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ভিতরে অবস্থিত। আচ্ছা, যেহেতু আমার এই চিত্র থেকে স্পষ্টত আমি যদি এই এক্স অক্ষ বরাবর উপবৃত্তের লেখচিত্রটিকে আমি মিশাই, যেহেতু আমার এই জায়গা থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব সমান, তার মানে এক্স অক্ষ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করে। অনুরূপভাবে যদি আমি এভাবে করি তাহলে এই অংশটা এই অংশের উপর কি সমাপতিত হয়, এই অংশটা এই অংশের উপর সমাপতিত হয়। তার মানে এই উপবৃত্তটির এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। আমি প্রতিসম এইভাবে বলতে পারি, কোনো একটা সমীকরণে এক্স এর পরিবর্তে যদি মাইনাস এক্স বসাই এবং ওয়াই এর পরিবর্তে যদি মাইনাস ওয়াই বসাই, তাহলে সমীকরণটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এই লেখচিত্রটি উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম। যাই হোক,
এই উপবৃত্তের লেখচিত্র অঙ্কন সম্পর্কে বিস্তর আলোচনা আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। এখন আমি আসি আমার যে বিষয়গুলো লাগবে। এখানে এ ড্যাশ হলো বৃহদাক্ষ, বি ড্যাশ হলো ক্ষুদ্রাক্ষ, আর এস ড্যাশ হলো উপকেন্দ্র দ্বয়, মানে উপকেন্দ্র দুইটা, মানে এই উপবৃত্তের প্রত্যেকটা জিনিস দুইটা করে। তাহলে নিয়ামক রেখা এই দিক দিয়ে একটা, নিয়ামক রেখা এই দিক দিয়ে একটা, তার মানে নিয়ামক দুইটা, নিয়ামক রেখা হলো দুইটা, মানে দিকাক্ষ দুইটা, এই বৃহদাক্ষ এই ক্ষুদ্রাক্ষ, কেন্দ্র একটা। তাহলে শীর্ষ কি? শীর্ষ হলো এই যে বৃহদাক্ষ, এখানে আমরা বৃহদাক্ষই বলবো, আর আমরা পরাবৃত্তে পড়েছিলাম অক্ষরেখা। তাহলে এই বৃহদাক্ষ উপবৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দু দুটি হলো উপবৃত্তের শীর্ষ বিন্দু, মানে এই বিন্দু দুইটার বাইরে উপবৃত্তের কোনো অংশ থাকবে না। তাহলে শীর্ষের স্থানাঙ্ক আমি বের করতে পারবো। আচ্ছা, এখন প্রথম কি আমার এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার নিয়ে যেহেতু আমি আলোচনা করতেছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই জায়গায় কন্ডিশনটা কি? এ গ্রেটার দেন বি। এই উপবৃত্তের বিভিন্ন অংশ আমি চিত্র থেকে বের করব, এইগুলোই তোমার মনে রাখতে হবে। এইগুলো যদি মনে না থাকে, মানে উপবৃত্তের চিত্র যদি তোমার মেমোরিতে না থাকে, তাহলে এইগুলো তুমি বের করতে পারবে না। আর এগুলো মুখস্থর জিনিস না, এগুলো মুখস্থ করার কিছু না। তাহলে প্রথম হলো উপবৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কি দাঁড়াচ্ছে? এই উপবৃত্তের কেন্দ্র হলো মূলবিন্দু 0 0, কেন্দ্র একটি হবে। তারপরে হবে শীর্ষ বিন্দু দ্বয়, শীর্ষ বিন্দু দ্বয়, শীর্ষবিন্দু কি হবে? এই যে এ ড্যাশ হলো শীর্ষ, তাহলে এই সি থেকে এ পর্যন্ত দূরত্ব কত? এ। সি থেকে এ ড্যাশ পর্যন্ত দূরত্ব কত? এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এ বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে তার কোটি শূন্য, তাহলে শীর্ষবিন্দুতে হবে প্লাস মাইনাস এ 0, প্লাস মাইনাস এ 0, শীর্ষবিন্দুতে হবে প্লাস মাইনাস এ 0। তারপরে 3 উপকেন্দ্র দ্বয় বা ফোকাস দ্বয়, উপকেন্দ্র দ্বয়, উপকেন্দ্র দ্বয়, উপকেন্দ্র কি? এস ড্যাশ, এস ড্যাশ, তাহলে এটা উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র দুটো একসাথে আমি কি লিখতে পারি? প্লাস মাইনাস এ ই, প্লাস মাইনাস এ ই 0, প্লাস মাইনাস এ ই 0। 4 বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হবে? 2a, বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2a, এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b, যেহেতু a গ্রেটার দেন b। আচ্ছা, তারপরে 5 বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের সমীকরণ কি হবে? বৃহদাক্ষ কি x অক্ষের উপর অবস্থিত, তার মানে y0, এবং ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষ কি y অক্ষের উপর অবস্থিত, ক্ষুদ্রাক্ষ হলো ওই যে বি ড্যাশ, তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে x = 0। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসি নিয়ামক বা দিকাক্ষের সমীকরণ, এরপরে হবে 6
দ্বিকাক্যের অথবা নিয়ামক, দ্বিকাক্যের সমীকরণ। দ্বিকাক্য কি? এমজেড। এই সি থেকে জেড পর্যন্ত দূরত্ব কত? এ বাই ই। তাহলে এই দিকে যদি হয় তাহলে এক্স অক্ষের এই পাশে হলে ঋণাত্মক, এই পাশে হলে ধনাত্মক। তাহলে আমার দ্বিকাক্যের সমীকরণ হবে, যেহেতু আমি সি জেড সমান কি বের করছিলাম? এ বাই ই। তাহলে দ্বিকাক্যের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। দ্বিকাক্যের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, দ্বিকাক্য অথবা নিয়ামক। তারপরে আমি এখানে লিখতে পারি উৎকেন্দ্রিকতা, মানে ই এর মান। উৎকেন্দ্রিকতা ই আমি প্রথমেই বের করেছিলাম। বি স্কোয়ার সমান কত ছিল? এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু কি? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি অথবা বিকেন্দ্রিকতা হলো রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমি আসি উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বটা কি? উপকেন্দ্রিক লম্ব হলো উপকেন্দ্রগামী যা, যেটা অক্ষের উপর লম্ব, মানে বৃহদাক্ষের উপর লম্ব, সেই যাটাই হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে কি হবে? হবে এটা, এই যে এটা যদি এল হয় তাহলে এল এস এল ড্যাশ। এল এস এল ড্যাশ হলো উপকেন্দ্রিক যা বা উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমি বের করতে পারবো। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? নাম্বার হলো 8। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সিএস। সিএস সমান কি? এই পাশে মাইনাস ই, ওই পাশে প্লাস ই। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। আরেকটা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? এল এল ড্যাশ। এল এল ড্যাশ হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাইলে এল এল ড্যাশ যদি আমি বের করতে চাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল ড্যাশ। এল এল ড্যাশ এস বিন্দু থেকে দ্বিখণ্ডিত, সমান দুই ভাগে বিভক্ত। তাইলে আমি এস এল এর দৈর্ঘ্য বের করে এস এল এর দৈর্ঘ্যকে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে এল এল ড্যাশ পাবো। তাহলে আমি এই জায়গা থেকে এইটুক হলো মাইনাস এই, আর এইখান থেকে এইটুক যদি এস এল হয় তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এল বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এ ই আর এস এল। ভুজ হলো মাইনাস এই, কুটি হলো এস এল। তাহলে এই মাইনাস এই এস এল বিন্দুটি কি? উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুর দ্বারা এই সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। যদি সিদ্ধ হয় তাহলে আমি বসাই এ স্কোয়ার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই হলো এস এল। তাহলে এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার। 1 মাইনাস স্কোয়ার সমান আমরা জানি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কারণ কি? বি স্কোয়ার ইকুয়াল টু কত? এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। তাহলে 1 মাইনাস স্কোয়ার বদলে লিখবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এস এল স্কোয়ার ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে এস এল ইকুয়াল টু দাঁড়ায় বি স্কোয়ার বাই এ। তাহলে এস এল যদি বি স্কোয়ার বাই এ হয় তাহলে এল এল ড্যাশ হবে 2 বি স্কোয়ার বাই এ। তাহলে আমি আরেকটা বিষয় পেলাম, সেটি হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান
2b²/a। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b²/a। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো মোটামুটি আমার এই উপবৃত্তের সমীকরণের বিভিন্ন বিষয়াবলী। এগুলো আমার অবশ্যই মেমোরিতে রাখতে হবে। এখন আমি আসি x²/a² + y² + b² 1 যদি a > b হয় এই শর্তের জন্য। এখন আমি চিত্র 2-এ যাব, ঠিক এইগুলোর উল্টা। তাহলে চিত্র 1-এর বিষয়বস্তু আশা করি তোমরা এই প্রত্যেকটি বিষয় তোমরা বুঝতে পেরেছ আমার বিশ্বাস। এখন আমি যদি a <b তে আসি, a <b তে আসি, যদি এই শর্ত না থেকে আমার যদি শর্তটা হয় x² + y² + b² 1, যেখানে কন্ডিশন হলো a <b, এই শর্তের জন্য আমার চিত্র হলো 2। তাহলে চিত্র 2 যদি হয় তাহলে আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমার চেঞ্জ হবে, শুধুমাত্র আমার কেন্দ্র ঠিক থাকবে। যদি চিত্র 2 এই 2 নং চিত্রের জন্য আমার কেন্দ্র কি মূলবিন্দু, তাহলে কেন্দ্র এই জায়গায় হবে 0 0, a <b এর জন্য 0 0। শীর্ষবিন্দু কি হবে 0 ± b, উপকেন্দ্র কি হবে 0 ± be। বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2b, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2a। বৃহদাক্ষের সমীকরণ হবে x = 0, ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে y = 0। দ্বিঘাক্ষের সমীকরণ হবে y = ±b/e। উৎকেন্দ্রিকতা হবে e = 1 - a²/b²। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, এই জায়গায় কি আসছিল x = ±a, এখানে হবে y = ±be। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, এখানে আসছে কি 2b²/a। আমার যদি এই কন্ডিশন হয় a <b হয় তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। সহজ কথা হলো, তুমি যদি এই চিত্রের এই বিভিন্ন অংশ তুমি মনে রাখতে পারো তাহলে a <b এর জন্য এগুলা অবশ্যই মনে রাখতে সহজ হবে। যাই হোক, আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা অনুধাবন করতে পেরেছ। তাহলে আমার পরাবৃত্তে আমার চিত্র ছিল কিন্তু 4টা। তাহলে আমার উপবৃত্তের চিত্র হলো কয়টা? 2টা। একটা হবে a <b, যদি a <b হয় তাহলে বৃহদাক্ষ হবে x অক্ষ বরাবর, আর যদি a <b হয় তাহলে বৃহদাক্ষ হবে y অক্ষ বরাবর। তখন আমার চিত্রের চেঞ্জ হবে। এই যে এটা হলো বৃহদাক্ষ x অক্ষ বরাবর, আর এটা হলো বৃহদাক্ষ y অক্ষ বরাবর, মানে y অক্ষটা হলো এই উপবৃত্তের বড় অক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা আর একটু মনোযোগ দেয়া করবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে আমার বিভিন্ন সমস্যার সমাধান করতে সহজ হবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।